সোহেল মিয়া, তিনি একাই থাকেন এখানে। আধুনিকতার ছোঁয়া এই গ্রামে লাগেনি এখনো। তার বাড়ির চারপাশটা গভীর জঙ্গলের মতো। বিকেল 4টা বাজে। তিনি বাড়িতে বসে কিছু একটা বিড়বিড় করে পড়ছিলেন। তখনই তার দরজায় কেউ একজন কড়া নাড়ে। কে? স্যার, আমি আপনার ছাত্র রানা। দরজাটা হালকা করে খুলে দেয় সোহেল মিয়া। বাহিরে 24-25 বছর বয়সী এক সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে। তুমি কে? আমাকে চিনতে পারলেন না? আমি আপনার ছাত্র। আপনার কাছে নবম ও দশম শ্রেণীতে পড়েছিলাম। ও রানা, চিনতে পেরেছি বাবা। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এসো, ভেতরে এসো এসো। রানা ভেতরে চলে আসে। বাড়িটা বাইরে থেকে দেখতে যেরকম ভয়ঙ্কর, ভেতরে তার থেকেও বেশি ভয়ঙ্কর। কেমন যেন একটা পচা মাংসের গন্ধ আসছে। রানা বলল, স্যার, আপনি এরকম জায়গায় থাকেন কেন? আর বলো না বাবা, অনেক ঋণগ্রস্ত ছিলাম। ঋণ পরিশোধ করতে করতেই এই দশা। রানা শহরে থাকে। সে তার শিক্ষককে অনেক পছন্দ করে, কারণ ওর এই শিক্ষকের জন্যই সে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছিল, যার জন্য আজকে বড় একটি কোম্পানির অফিসার সে। মাসে অনেক টাকা বেতন পায়। আর তাই রানা আজকে তার শিক্ষকের সাথে দেখা করতে এসেছে। সোহেল মিয়ার এই অবস্থা দেখে রানা ওনার হাতে একটা মোটা অঙ্কের টাকার বান্ডেল দেন। স্যার, এটা রাখেন। আরে বাবা, কি করছো এগুলা? এগুলো লাগবে না। তুমি এসেছো, এটাই অনেক আমার জন্য। আপনি আমার শিক্ষক। আপনার জন্যই আজকে আমি এতদূর আসতে পেরেছি। অনেক জোরাজুরি করার পর সোহেল মিয়া টাকাটা নিজের কাছে রেখে নেয়। আচ্ছা স্যার, আপনার ছোট মেয়েটা কোথায়? ও ওই রুমে ঘুমাচ্ছে। ও আচ্ছা। স্যারের সাথে গল্প করতে করতে কখন যে মাগরিবের আজান দিয়ে দিল রানা বুঝতেই পারল না। ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে আসি। আরেকদিন সময় নিয়ে আসবো নে। সন্ধ্যা তো হয়েই গিয়েছে। থেকে যাও আজকে আমাদের বাসায়। না স্যার, আমার বাসায় সবাই অপেক্ষা করছে। কাউকে বলেও আসিনি। আর এখানে নেটওয়ার্কও নেই। সোহেল মিয়া অনেক জোর করে, কিন্তু রানা একদমই থাকতে চায় না। শেষমেশ রানা সোহেল মিয়ার থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে যায়। সে গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু তার গাড়িটি কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। ধুর, এমন সময় এই গাড়িটার আবার কি হলো? এখানে তো নেটওয়ার্কও নেই। আমি কোনোভাবে সাহায্যও চাইতে পারছি না। এখন একটি মাত্র উপায় আছে। আমাকে ওই গ্রামের বাজারে হেঁটে হেঁটে যেতে হবে, আর গাড়ির ওয়ার্কশপ খুঁজে বের করতে হবে। এই ভেবে রানা আবারও সোহেল মিয়ার বাসায় ফিরে আসে, বাজারটা কোন দিকে সেটা জিজ্ঞাসা করার জন্য। স্যার, আমি রানা। দরজাটা যদি একটু খুলতেন। তুমি না চলে গিয়েছিলে, তাহলে এখন আবার আসছো কেন? রানা এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। তাকে পড়ানোর সময়ও স্যার কখনো এরকম ব্যবহার করেনি, কিন্তু আজকে বিনা কারণেই স্যার এত রেগে গেল কেন? এই চিন্তা করতে করতে রানা বলে, মানে স্যার, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখানে ওয়ার্কশপ কোথায় পাবো বলতে পারেন? সোজা গিয়ে বামে বাজারের রাস্তা। এখান থেকে প্রায় 4 কিলোমিটার। আর হ্যাঁ, আমাদের এলাকায় সন্ধ্যার পর ডাকাতদের আনাগোনা বেড়ে যায়। এইবার রানা স্যারের কথা শুনে চিন্তায় পড়ে যায়, কারণ ওর হাতে দামি ঘড়ি। তার মধ্যে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এই এলাকাটা আস্তে আস্তে যেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাহলে স্যার, এখন আমি কি করতে পারি? আমার গাড়িটা যে নষ্ট হয়ে গেছে, আর আমার এখানে কোনো ধরনের নেটওয়ার্কও কাজ করছে না। আমাকে বলছিস কেন? আমি কি করব? হট করে স্যারের ব্যবহারে এত পরিবর্তন দেখে রানা খুবই অবাক হয়ে যায়। স্যার, যদি কোনোভাবে আজকে রাতটা থাকতে দিতেন তাহলে অনেক উপকার হতো। আমি পারবো না। তুই অন্য কোথাও গিয়ে থাক। এই বলে সোহেল মিয়া দরজা লাগিয়ে দেয়। রানা বাইরে থেকেই একটু জোর গলায় বলে, স্যার, দরকার হলে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, তাও দয়া করে আমাকে একটা রাত থাকতে দিন। স্যার ভেতর থেকে চেঁচিয়ে বলে, এই ছেলে, বললাম না এখান থেকে চলে যা। আমার বাসায় কোনো জায়গা হবে না। রানা থ হয়ে দাঁড়িয়ে থাকে। ওর এত পছন্দের স্যার,
যে একটু আগে ওর সাথে এত ভালো ব্যবহার করছিল, তার হঠাৎ কি হয়ে গেল? সে এখন কি করবে এই জঙ্গলের মধ্যে? আর ঠিক তখনই সোহেল মিয়া দরজাটা খুলে দেয়। বিকালবেলা দেখে যেমন শান্তশিষ্ট লাগছিল, এখন ঠিক তার উল্টো। রাগে চোখ দুটো লাল হয়ে রয়েছে। মনে হচ্ছে সে এখনই রানাকে মেরে ফেলবে। এই রুমে চুপচাপ শুয়ে থাকবা, যত কিছুই হোক না কেন চোখ খুলবা না। আর আমার কাছে কোনো খাবার দাবার হবে না। আচ্ছা স্যার, আমার কোনো খাবার লাগবে না, আমাকে শুধু শুতে দিলেই হবে। এই বলে রানা রুমের ভিতরে এসে মেঝেতে শুয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে, এরকম অদ্ভুত মানুষ আমি আগে কখনো দেখিনি। কি যে হলো কিছুই বুঝলাম না। এই ভাবতে ভাবতে রানা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত ঠিক 3:15 পর রানা চোখ খুলে দেখে চক দিয়ে আঁকা একটি গোল জায়গায় তাকে বেঁধে রাখা হয়েছে। সামনে তার স্যার, আর একটি পাত্রে আগুন জ্বালিয়ে কি যেন বিড়বিড় করে পড়ছেন তিনি। স্যারের পেছনের খাটে একটা বিভৎস মেয়ের লাশ রাখা। এইসব দেখতে দেখতেই তার স্যার ওই পাত্র থেকে আগুন নিয়ে তার গায়ে লাগিয়ে দেয়। রানা জোরে জোরে চিল্লাতে থাকে, কিন্তু সেই বাড়ির আশেপাশে কোনো ঘর বস্তি না থাকায় তার চিৎকার কেউ শোনে না। পরের দিন সোহেল মিয়া আবারও রাত 2টার দিকে কোথাও যাচ্ছেন, কিন্তু আজকে ওনার হাতে একটা বাটি। উনি ওনার এক দুঃসম্পর্কের বোন রেহানা বেগমের বাসায় যাচ্ছেন। রেহানা বেগমের বাসা গ্রাম থেকে অনেক দূরে। ওনার বাসার আশেপাশে কোনো বস্তি নেই। রেহানা বেগমের আপন বলতে এখন শুধু সোহেল মিয়াই আছে, আর তার একমাত্র মেয়ে রাবেলা তার পরিবার সহ আমেরিকায় থাকে, এবং তার স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছে। এখন তার আপন বলতে একমাত্র সোহেল মিয়াই আছে। সোহেল মিয়া জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলো এখানে বিন্দুমাত্র পৌঁছাচ্ছে না, কিন্তু ওই রাস্তা যেন তার মুখস্থ। সে তার মতো হেঁটে চলেছে। অবশেষে সে রেহানা বেগমের বাসার সামনে এসে দাঁড়ায়। রাজকীয় একটি বাড়ি, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন ধরে বাড়িটিকে পরিষ্কার করেনি, তাই সেটিকে দেখতে পরিত্যক্ত একটি বাংলো মনে হচ্ছে। সোহেল মিয়া গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। এই বাড়ির দরজা সবসময় খোলাই থাকে, কারণ এখানে চোর ডাকাতেরা কখনোই আসার সাহস করবে না। বাসার বাহিরেও ময়লার মোটা স্তর পড়ে গিয়েছে। বাসাটার বাহিরে এবং ভেতরে দেখে মনে হচ্ছে কয়েকশো বছর ধরে এখানে কোনো মানুষের আনাগোনা নেই। সোহেল মিয়া ভিতরে গিয়ে একটি রুমের মধ্যে ঢুকে, যেখানে বিছানার মধ্যে সোজা হয়ে বৃদ্ধ রেহানা বেগমকে শুয়ে থাকতে দেখা যায়। ওনার চোখ দুটো উপরের দিকে তাকানো, পুরো শরীর সাদা হয়ে রয়েছে। ওনাকে দেখে কোনো দিক থেকেই স্বাভাবিক মনে হচ্ছে না। সোহেল মিয়া ওনার পাশে গিয়ে বসে। রেহানা বেগমের হাত ধরে উনি কানের কাছে গিয়ে কিছু একটা বলে। আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, কিন্তু এর প্রতিদান আমি তোমাকে দিতে পারিনি। এই বলে উনি ওনার হাতে থাকা পাত্রের ঢাকনাটা খোলে। সেখানে দেখা যায় খুবই বিশ্রী দুর্গন্ধযুক্ত কালো কালারের একটি স্যুপ। সোহেল মিয়া চামচ দিয়ে